সহযোগিতা নিয়ে শেয়ার করতেছি। বইটার নাম হচ্ছে আর্ট অফ টেস্ট টেকিং অ্যান্ড প্রেসক্রাইবিং, ডাক্তার এস হাসান অর্থাৎ শফিকুল হাসান অনুবাদ করা বই। তো এটা থেকে শেয়ার করতেছি যতটা সম্ভব, আর তার সাথে নিজে থেকে যদি সম্ভব হয় 2-4 কথা বলবো। আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিক চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে রোগীকে যেভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকেই আমরা রোগী পরীক্ষা বলি। হোমিওপ্যাথি চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে রোগীকে যেভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে আমরা রোগী পরীক্ষা বলি। এখানে আমি একটা কথা বলছি যে হোমিওপ্যাথি চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে আসলে রোগী পরীক্ষার ভঙ্গিটা এক একটা চিকিৎসা ব্যবস্থায় এক এক ধরনের হয়ে থাকে। যার কারণে আমি এই কথাটাই বলছি যে, বা স্যারও বলছেন, হোমিওপ্যাথি চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে রোগীকে যেভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে আমরা রোগী পরীক্ষা বলি। অন্যান্য প্যাথির সাথে এই পরীক্ষার পার্থক্য রয়েছে। আমরা যেভাবে রোগী পরীক্ষা করি বা রোগী পর্যবেক্ষণ করি, এটা অন্যান্য প্যাথির সাথে কিছু পার্থক্য রয়েছে। অ্যালোপ্যাথিতে রোগী পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে রোগ নির্ণয় করা, আর হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করা। এই পরীক্ষার অন্তর্ভুক্ত থাকে রোগীর নিজের বর্ণনা, রোগীর আপনজন, রোগীর পরিচর্যাকারীর বর্ণনা, চিকিৎসকের নিজস্বতা, অনুসন্ধান ও পর্যবেক্ষণ। পদ্ধতি ও ধারণাগত ভিন্নতার কারণে রোগী পরীক্ষাকে দুভাগে ভাগ করা যায়। আমি বিষয়টি আবার একটু বলতেছি। অ্যালোপ্যাথিতে রোগী পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে রোগ নির্ণয় করা, আর হোমিওপ্যাথিতে রোগের নয়, রোগীর চিকিৎসা করা হয়। এই পরীক্ষার অন্তর্ভুক্ত থাকে রোগীর নিজস্ব বর্ণনা, রোগীর আপনজনের বর্ণনা, রোগীর পরিচর্যাকারীর বর্ণনা এবং চিকিৎসকের নিজস্ব অনুসন্ধান ও পর্যবেক্ষণ। পদ্ধতি ও ধারণাগত ভিন্নতার কারণে রোগী পরীক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়। এক, অ্যানামনোসিস আর ডায়াগনোসিস। তো আমি এই দুইটা বিষয় একটু বলছি। ডায়াগনোসিস এই শব্দটার সাথে আমরা বেশ পরিচিত। অ্যানামনোসিস এটাও আমরা পরিচিত। তো আমি একটু বলে যাই। এটা হচ্ছে, অ্যানামনোসিস হচ্ছে সেই ধরনের একটি প্রক্রিয়া যার দ্বারা রোগের আক্রমণ দেহ ও মনের উপর কি ধরনের প্রতিক্রিয়া ঘটিয়েছে বা ঘটায়, এবং এই রোগের বিরুদ্ধে দেহের প্রতিক্রিয়া কেমন, রোগের বিরুদ্ধে দেহের প্রতিরোধ প্রক্রিয়া কেমন সে সম্পর্কে পরিচয় লাভ করা যায়। এক কথায় বলা যায় রোগের প্রতিকৃতি উপলব্ধি করা যায়, লক্ষণ সমষ্টি নির্ণয় করা যায়, ব্যক্তি স্বাতন্ত্রতা নির্ণয় করা যায়। অ্যানামনোসিস হচ্ছে লক্ষণ সমগ্র, যেটা হোমিওপ্যাথরা যেটা নিয়ে কাজ করে, লক্ষণ সমগ্র এক কথা। অ্যানামনোসিস হচ্ছে একটি অনুসন্ধান প্রক্রিয়া। রোগীর নিজের বর্ণনা, আত্মীয় স্বজনের বর্ণনা, পরিচয়কারীদের কাছ থেকে জেনে নেওয়া বর্ণনা, চিকিৎসকের নিজে দেখাশোনা, স্পর্শ দ্বারা উপলব্ধি করা এবং অনুসন্ধান চালিয়ে লক্ষণগুলো সংগ্রহ করা। এজন্য রোগীর দৈহিক কাঠামো, মুখভঙ্গিমা, বেশভূষা, বর্তমান কষ্টের কারণ, অনুভূতি, হ্রাস বৃদ্ধি, আনুষঙ্গিক অবস্থা, অতীত কষ্ট, বংশ, পারিবারিক ইতিহাস, দাম্পত্য অবস্থান, সর্বাঙ্গীন দৈহিক ও মানসিক ইত্যাদি অনুসন্ধান করে রোগীর প্রকৃতি বোধগম্য ও প্রতিকৃতি উপলব্ধি করতে হয়। কথাগুলো অনেক বেশি হয়ে গেছে, আরো একটু সংক্ষিপ্ত করে বলতে পারলে মনে হয় ভালো হতো। যাই হোক, ডায়াগনোসিস এটা আমরা সবাই জানি, তারপরে জাস্ট একটু বলে যাচ্ছি। ডায়াগনোসিস হচ্ছে রোগের পরিচয় জানার একটা প্রক্রিয়া, যে রোগটা কি রোগ হয়েছে এই রোগের পরিচয় জানা। রোগ নির্ণয়ের প্রক্রিয়া প্যাথোলজিক্যাল অনুসন্ধানের মাধ্যমে ডায়াগনোসিস করা হয়। এগুলো ডায়াগনোসিসের ভিত্তি। এর দ্বারা রোগীদের যান্ত্রিক বিকৃতি সমূহ জানা যায়, রোগের ভাবি ফল নির্ণয় করা যায়। ডায়াগনোসিসের প্রচলিত ব্যাখ্যা হোমিও ডায়াগনোসিস থেকে একটু ভিন্ন, অর্থাৎ ডায়াগনোসিসের যে প্রচলিত ব্যাখ্যা তা হোমিওপ্যাথিক ডায়াগনোসিস থেকে ভিন্ন। হোমিওপ্যাথিতে রোগের প্রতিকৃতি উপলব্ধি করার জন্য প্রয়োজন লক্ষণ সমষ্টি এবং তার জন্য বিশেষ প্রক্রিয়ার অনুসন্ধান করার প্রয়োজন। আর ডায়াগনোসিস এটা বিশেষ করে অ্যালোপ্যাথিতে রোগটাকে নির্ণয় করা, কি রোগ হয়েছে এই জন্য এটা, এবং রোগের ভাবি ফল ভবিষ্যৎ কি হতে পারে
এটা অ্যালোপ্যাথিরাই বেশি ব্যবহার করে থাকেন। একটু সংক্ষেপে যাচ্ছি। রোগীলিপির প্রয়োজনীয়তা কি, আমরা কেন রোগীলিপি করব, রোগীলিপি কেন প্রয়োজন, রোগীলিপি আমরা কেন করব, এটা একটু বলার চেষ্টা করছি। আসলে এই বিষয়গুলো হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি যে স্টাডিটা হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। এটা অনেকের কাছেই বেশি, এটার উপর পড়াশোনা বেশি থাকে, যার কারণে এটা অনেকটা সহজও অনেকের কাছে। হোমিওপ্যাথি বলতেই আমরা প্রথমেই ম্যাটেরিয়া মেডিকা আমাদের হাতে তুলে দেওয়া হয়, যদিও আমাদের হাতে প্রথমে অর্গাননটা বেশি তুলে দেওয়ার প্রয়োজন ছিল। তো ম্যাটেরিয়া মেডিকার বাইরে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে দুইটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অর্গানন আর হচ্ছে রেপার্টরি। তো অর্গাননের বিষয়টা নিয়ে হচ্ছে অর্গাননের মধ্যে অনেক বিষয় রয়ে গেছে। তো আমরা এই যে রোগীলিপি বলি, আদার্স অন্য কিছু বলি, এগুলো সবই অর্গাননের বিষয়। তো তারপরে একটু বলতেছি যে রোগীলিপির প্রয়োজনীয়তা, রোগীলিপির প্রয়োজনীয়তা কেন, আমরা রোগীলিপি করার কি প্রয়োজন আছে, আমরা কেন করব। বর্তমান সময়ে অনেক ব্যস্ত, আমরা সবাই খুব ব্যস্ত থাকি, রোগীরা ব্যস্ত থাকে। এরকমও দেখা যায় রোগী গাড়িতে বসে ওষুধ চায়, ডাক্তার সাহেব আমার এই সমস্যা হয়েছে, আমি ব্যস্ত, ওষুধ দেন। আসলে এটা হোমিওপ্যাথিতে সম্ভব না। তো রোগীলিপির প্রয়োজনীয়তা কি একটু বলার চেষ্টা করছি। চিকিৎসকের উদ্দেশ্য হচ্ছে রোগীর ভিতরের যে মূল বিশৃঙ্খলা তা আবিষ্কার করা। হোমিওপ্যাথিক ডাক্তারদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে চিকিৎসকের উদ্দেশ্য হচ্ছে রোগীর ভিতরে যে মূল বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা থাকে, সেই বিশৃঙ্খলাকে আবিষ্কার করা। বাহ্যিক যে লক্ষণগুলো থাকে, এই বাহ্যিক লক্ষণগুলো আসলে সম্পর্কিত হলেও রোগের মূল চিত্রটি অনেক গভীরে। উপরে থেকে রোগীরা যে লক্ষণগুলো আমাদের কাছে প্রথমে শেয়ার করে, এগুলো একটা বাহ্যিক লক্ষণ বা রোগী কিছু ভাষা লক্ষণ বলে। এই যে লক্ষণগুলো সম্পর্কিত লক্ষণ হলেও রোগের মূল চিত্রটি অনেক গভীরে, অদৃশ্য শক্তির স্তরে। যে স্তরের বিশৃঙ্খলাটি দৃশ্যমান হয় কিছু অস্বাভাবিকতার মাধ্যমে, রোগীর অনুভূতির মাধ্যমে, বোধ শক্তির মাধ্যমে। এখানে একটা বিষয় রয়ে গেছে, রোগের যে মূল সুর, রোগীর যে মূল বিষয়টি, এটা বলা যেতে পারে কোনো চাদরের তলায় আবৃতই থাকে। হোমিওপ্যাথিক ডাক্তারদের প্রধান কাজ হচ্ছে এই চাদরের তলায় আবৃত থাকা যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমাদের বের করে আনা, উন্মোচন করা। রোগের ভোগকাল যত বেশি হবে, রোগের ভোগকাল যত বেশি হবে, ততই বিভিন্ন রকম প্রভাব এই মূল চিত্রের উপর পড়ে বিভিন্ন ধরনের আচরণ এর সাথে জড়ায় যায় বা মিশে যায়। আমি আবার বলছি বিষয়টি, যে রোগের ভোগকাল যত বেশি হবে, রোগের ভোগকালটা যত বেশি হবে, ততই বিভিন্ন রকম প্রভাব, এই যে মূল যে চিত্রটা, এই চিত্রটার উপর অনেক ময়লা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যেতে পারে, অর্থাৎ এটা পরিবর্তনশীল হয়ে যেতে পারে। এই রোগের ভোগকাল যত বেশি হবে তত তার প্রভাবটাও অনেক বেশি হবে। ধরুন একটি বাঁধানো ছবি দেয়ালে টাঙানো আছে, কয়েকদিন পর তার গায়ে হাত দিলে দেখা যাবে কিছু ধুলা জমে আছে, উজ্জ্বলতা কমে গেছে, একটু ফু দিলে সেটা চলে যেতে পারে, ধুলা উড়ে গিয়ে মূল চিত্রটা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে। এমনকি তরুণ রোগের ক্ষেত্রে এরকমই খুব সহজে মূল চিত্রটি ফুটে ওঠে, অর্থাৎ তরুণ রোগের ক্ষেত্রে মূল চিত্রটি সহজেই ফুটে ওঠে, কারণ এর লক্ষণগুলো প্রায় দৃশ্যমান থাকে। কিন্তু ক্রনিক রোগের ক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা ওই চিত্রটির কথাই বলি, যে চিত্রটির কথা ইতিমধ্যে বলা হয়েছে, যে কোনো একটা চিত্র, কোনো একটা ছবি ঝুলানো আছে, লটকানো আছে, এটার উপর ধুলা ময়লা জমতে থাকে, এটার উপর ধুলা ময়লা জমতে জমতে একটা পুরো ময়লার আবরণ পরে, বাস্তরণ পরে, মূল চিত্রটি ঝাপসা হয়ে যায়, বোঝা যায় না। এখানে আমরা প্রথমে ধুলা সরাতে, ফু দিয়ে ধুলা সরানোর চেষ্টা করব। তো ধুলা সরাতে যে দেখা যাবে যে একসময় ধুলার স্তরটা এত বেশি হয়ে গেছে, সেটা আর ধুলার স্তর নেই, অন্য কোন স্তরে পরিণত হয়েছে। তারপরে জমে থাকা ময়লাগুলো সাবধানে ঘষে ঘষে তুলতে হবে, ধীরে ধীরে চিত্রটি তার অবয়ব ফিরে পাবে। এই যে মূল অবয়বটি আবিষ্কার করার প্রক্রিয়া অবলম্বন করা হলো, তেমনি ভাবে রোগের মূল চিত্রটি আবিষ্কার করতে হবে, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে।
এই প্রক্রিয়াটি হচ্ছে রোগীলিপি বা রোগী পর্যবেক্ষণ। রোগীলিপি করার ক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য হচ্ছে রোগের চিত্র উদ্ধার করা, রোগের চিত্র উদ্ধার করা, যাতে ওই চিত্রের সাথে সদৃশ্য ঔষধ প্রয়োগ করে রোগীকে আরোগ্য দেওয়া যায়। তাহলে আমাদের রোগীলিপি করার উদ্দেশ্য হচ্ছে রোগের চিত্রকে উদ্ধার করা, খুঁজে বের করা। যে কোনো রোগীর চিকিৎসা ক্ষেত্রে এই রোগীলিপি প্রয়োজন আছে, যে কোনো রোগীর চিকিৎসা ক্ষেত্রে এই রোগীলিপির প্রয়োজন আছে। তবু বিশেষ করে ক্রনিক রোগের ক্ষেত্রে রোগীলিপি অপরিহার্য। রোগীলিপি ছাড়া ক্রনিক রোগীর চিকিৎসা করা কোনোভাবেই কল্পনাও করা যায় না, অপরিহার্য। জটিল ক্রনিক রোগে রোগীলিপি ছাড়া গত্যন্তর নেই। তরুণ রোগের ক্ষেত্রেও রোগীলিপি করতে হবে, হয়তো তা সংক্ষিপ্ত হতে পারে কিন্তু করতে হবে। তরুণ রোগের ক্ষেত্রেও রোগীলিপি করতে হবে, কিন্তু হয়তো সেটা সংক্ষিপ্ত হতে পারে, ছোট হতে পারে, রোগীলিপিটি ভিন্ন রকম হতে পারে। তবে হোমিওপ্যাথিক চিকিৎসার অন্যতম পূর্বশর্ত হচ্ছে রোগীলিপি করা। এখন প্রশ্ন হচ্ছে রোগীলিপিটি আমরা লিখিতভাবে নেব না মৌখিকভাবে নেব? রোগীলিপিটি আমরা মৌখিকভাবে নেব না লিখিতভাবে নেব? রোগীলিপি লিখে নেওয়া বা সংরক্ষণ করা, লিখিতভাবে সংরক্ষণ করা জরুরি। সঠিক চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে রোগীলিপি গ্রহণ করা, লক্ষণ সমষ্টি নির্ণয় করা এবং সদৃশ্য ঔষধ প্রয়োগ করা জরুরি। এতে থাকবে রোগের বিবরণ, কি কি থাকবে রোগীলিপিতে? রোগের বর্ণনা, লক্ষণের হ্রাস বৃদ্ধি, অবস্থান, কারণ, এর সহযোগী লক্ষণ, রোগীর পারিবারিক ও ব্যক্তিগত রোগের ইতিহাস, মানসিক অবস্থা ইত্যাদি যাবতীয় তথ্য। এগুলো না বললেও হতো, কিন্তু পরে কিছু শব্দ সে বলতে হবে। এত ব্যাপক তথ্য মনে রাখা আসলে সম্ভব না, এজন্য লিখে রাখতে হবে। চিকিৎসা চলাকালে, এখন যে কথাটা বলতেছি এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি, সবাই বুঝি, সবাই করি, তারপরেও করতে যে অনেক সময় ভুল হয়ে যায়, যার কারণে এই চেষ্টা। চিকিৎসা চলাকালে পরবর্তী ঔষধ নির্বাচনের জন্য, চিকিৎসা চলাকালে পরবর্তী ঔষধ নির্বাচনের জন্য এই রোগীলিপি বারবার প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যখন সেকেন্ড প্রেসক্রিপশন করব, দ্বিতীয় প্রেসক্রিপশন যখন আমরা করব, তখন আমাদের এই পূর্বের রোগীলিপি যদি বিশেষ প্রয়োজন হবে, এজন্য এগুলোকে সংরক্ষণ রাখতে হয়। লিখিত রোগীলিপি সংরক্ষিত থাকলে চিকিৎসা কোন পথে এগোচ্ছে, কি কি লক্ষণের বিলুপ্তি ঘটেছে, অর্থাৎ কি কি লক্ষণ আরোগ্য হয়েছে, অথবা নতুন কি কি লক্ষণের জন্ম হয়েছে, বা কি কি লক্ষণ প্রকাশিত হচ্ছে। অর্থাৎ যখন চিকিৎসা চলবে, তখন প্রথম প্রেসক্রিপশন করার পরে দেখা গেল যে কিছু লক্ষণ, যে রোগীলিপি করা হয়েছিল তার কিছু লক্ষণের বিলুপ্তি ঘটছে, অর্থাৎ সেই লক্ষণগুলো নেই, উপশম হয়েছে বা আরোগ্য হয়েছে, বা লক্ষণগুলির বিলুপ্তি ঘটছে। আবার দেখা গেল দুই একটি নতুন লক্ষণ তৈরি হয়েছে। তো তখন আমরা কি করতে পারবো, যে নতুন লক্ষণগুলোকে আবার রোগীলিপি লিখিত জায়গায়, নিয়ম হচ্ছে কিছু ফাঁকা জায়গা রাখতে হবে, পরবর্তীতে সেই জায়গাগুলোয় আমরা এগুলো সংরক্ষণ করব। এই কি লক্ষণের বিলুপ্তি ঘটেছে এবং নতুন করে কি লক্ষণ দেখা দিছে, এটা যদি আমরা রোগীলিপি লিখিত আকারে সংরক্ষণ না করি, তাহলে এটা আমরা আমাদের ঝামেলায় ফেলে দিবে, আমাদের সমস্যা হবে। এবারে আসি রোগীলিপি প্রণয়নের ক্ষেত্রে ম্যাট্রিয়ামেটিকার জ্ঞানের কি প্রয়োজন আছে। মোস্ট ইম্পর্টেন্ট রোগীলিপি প্রণয়নের ক্ষেত্রে ম্যাট্রিয়ামেটিকার জ্ঞানের অবশ্যই আমাদের প্রয়োজন আছে। আমরা একটু সেদিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানি রোগীলিপি করার উদ্দেশ্য হচ্ছে রোগ লক্ষণের সাথে সদৃশ্য ওষুধ খুঁজে বের করা। এই একটি সেন্টেন্সের গভীরতা অনেক বেশি, আমরা সেদিকে যাব না। রোগীলিপি করার উদ্দেশ্য হচ্ছে রোগ লক্ষণের সাথে সদৃশ্য ঔষধ খুঁজে বের করা। যদি সদৃশ্য ঔষধ খুঁজে বের করার প্রয়োজন না হতো, তাহলে রোগীলিপি করারও প্রয়োজন হতো না। এজন্য আমাদের রোগীলিপি করার উদ্দেশ্য হচ্ছে রোগ লক্ষণের সাথে সদৃশ্য ঔষধ খুঁজে বের করা। কাজেই ঔষধ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। ঔষধ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য ম্যাট্রিয়ামেটিকাই হচ্ছে এক অবলম্বন। ঔষধের লক্ষণ উৎপাদনের ক্ষমতা, উৎস, ক্রিয়াস্থল, ঔষধের পারস্পরিক সম্পর্ক, এই সবকিছু ম্যাট্রিয়ামেটিকার বিষয়বস্তু। চিকিৎসক যদি ম্যাট্রিয়ামেটিকায় অভিজ্ঞ হন, তবে তিনি রোগীলিপি চলাকালীন সময়ই
কিছু ঔষধের ইঙ্গিত পেয়ে যান, তখন তিনি সংশ্লিষ্ট কিছু প্রশ্ন করে, অর্থাৎ ঔষধের পার্থক্য সূচক কিছু প্রশ্ন করে সঠিক ঔষধ নির্বাচন করে ফেলতে পারেন। তবে এটা এত সংক্ষিপ্ত না, এত ছোট বিষয় না, যদিও আমি যেভাবে বলছি এটা একটু ব্যাপক। রোগীলিপি প্রণয়নের সময় রোগীর বর্ণনা পাবার পর চিকিৎসক কিছু প্রশ্ন করে তাকে পরিপূর্ণ করে তোলেন। চিকিৎসক কি প্রশ্ন করবেন তা পরিচালিত হয় ওষুধ নির্বাচনের লক্ষ্যে। এজন্য ঔষধ সম্পর্কে চিকিৎসকের জ্ঞান যত গভীর ও ব্যাপক হবে, রোগীলিপি তত নিপুণ ও সুস্পষ্ট হবে। এই জায়গাটা আমরা মনে রাখার চেষ্টা করি, আল্লাহ যেন আমাকেও মনে রাখার তৌফিক দান করেন। অর্থাৎ চিকিৎসক কি প্রশ্ন করবেন তা পরিচালিত হয় ঔষধ নির্বাচনের লক্ষ্যে। এই জন্য ঔষধ সম্পর্কে চিকিৎসকের জ্ঞান যত বেশি গভীর হবে, ঔষধ সম্পর্কে চিকিৎসকের জ্ঞান যত বেশি গভীর এবং ব্যাপক হবে, রোগীলিপি তত সুনিপুণ ও সুস্পষ্ট হবে। ম্যাট্রিয়ামেটিকার জ্ঞান একটি রোগীলিপির কাঠামোর উপর অলংকার বসিয়ে তাকে সুন্দর করে তোলে। যার ভান্ডারে যত অলংকার, তার সৃষ্টি তত সুন্দর, এটাই স্বাভাবিক। ম্যাট্রিয়ামেটিকার জ্ঞান কম থাকলে চিকিৎসক তার জানা সীমিত সংখ্যক ঔষধের মধ্যে রোগীলিপিটি মেলাতে সচেষ্ট থাকেন। এ কারণে তার মধ্যে একটা সীমাবদ্ধতা চলে আসে। এই জায়গাটুকু আমরা খুব মনে রাখার চেষ্টা করব। ম্যাট্রিয়ামেটিকার জ্ঞান কম থাকলে চিকিৎসক তার জানা সীমিত সংখ্যক ঔষধের সাথে রোগীলিপিটি মেলাতে চেষ্টা করে। এ কারণে তার মধ্যে একটা সীমাবদ্ধতা চলে আসে। ঔষধ নির্বাচনের গণ্ডিতে আবদ্ধ হয়ে যায়, ফলে সঠিক ঔষধটি নির্বাচন অনেক সময় ব্যর্থ হয়ে যায়। যত বেশি ঔষধ সম্পর্কে তার জ্ঞান থাকবে, সঠিক ঔষধ নির্বাচন সম্ভাবনা ততই বেশি থাকবে। যে কারণে আমাদের ভালো রোগীলিপি প্রস্তুতের জন্য আমাদের ম্যাট্রিয়ামেটিকার জ্ঞানও অপরিহার্য, যেটার প্রয়োজন। অন্য একটি দিকও আছে। চিকিৎসক যদি যথেষ্ট পরিমাণ সংস্কার মুক্ত না হন, তবে দুই একটি লক্ষণ শুনেই কি করবে, কোনো ওষুধের দিকে ঝুঁকে পড়বে। অর্থাৎ চিকিৎসককে কি হতে হবে, সংস্কার মুক্ত হতে হবে। এই বিষয়টির প্রতি চিকিৎসককে সচেতন থাকতে হবে। এই জন্য ডাক্তার হ্যানিম্যান সাহেব বারবার তাগিদ দিয়েছেন সংস্কার মুক্ত মন নিয়ে রোগী পরীক্ষা করতে হবে। আমরা একটু পরেই অর্গাননের 83 নং সূত্রের আলোকে এই বিষয়টা বলার চেষ্টা করব। তো ডাক্তার হ্যানিম্যান বারবার তাগিদ দিয়েছেন সংস্কার মুক্ত মন নিয়ে রোগী পরীক্ষা করার জন্য। ডাক্তার রাজন শঙ্করন এই বিষয়টাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। ডাক্তার রাজন শঙ্করন আরো এগিয়ে গিয়ে বলেন, যখন রোগীলিপি করা হবে তখন চিকিৎসককে ননসেন্স হতে হবে। মানে বিষয়টা একটু অন্যভাবে বলছে, অর্থাৎ আগের সব জ্ঞান বা অভিজ্ঞতা ভুলে যেতে হবে। যখন চিকিৎসক রোগীলিপি করবে তখন কি করতে হবে, হ্যানিম্যান এটাকে বলছে যে চিকিৎসককে সংস্কার মুক্ত হতে হবে। আর ডক্টর রাজন শঙ্করন এটাকে আরো এক ধাপ এগিয়ে তিনি বলছেন যে চিকিৎসককে ননসেন্সের মতো হতে হবে। অর্থাৎ বিষয়টা এরকম যে চিকিৎসকের আগে যে জ্ঞান ছিল, যে অভিজ্ঞতা ছিল, তা ভুলে যে একটা মুক্ত মন নিয়ে বসতে হবে। রোগীলিপি নেবার পর আমরা কি করব, ম্যাট্রিয়ামেটিকার জ্ঞানকে কাজে লাগাবো ঔষধ নির্বাচনের সময়। তা না হলে অহেতুক কিছু পূর্ব ধারণা এসে আমাদেরকে বিব্রত করবে। আমি আবার বলছি জায়গাটা, আগের সব জ্ঞান অভিজ্ঞতা ভুলে একটা মুক্ত মন নিয়ে বসতে হবে। রোগীলিপি নেবার পর আমরা কি করব, ম্যাট্রিয়ামেটিকার জ্ঞানকে কাজে লাগাবো। ঔষধ নির্বাচনের সময় আমরা কি করব, ম্যাট্রিয়ামেটিকার জ্ঞানকে কাজে লাগাবো। তা না হলে অহেতুক কিছু পূর্ব ধারণা আমাদের যেটা আসে, আমাদের মাথায় আসে, আমাদেরকে বিব্রত করবে। সঠিক ঔষধ নির্বাচনের জন্য এটা একটি প্রতিবন্ধকতা, এটা আমরা খেয়াল রাখবো। বিশেষ করে হ্যানিম্যানের কথাটাই আমরা বেশি স্মরণ রাখবো। সংস্কার মুক্ত মন নিয়ে আমরা এই রোগীলিপি করার জন্য চেষ্টা করব। রোগীকে দেখেই, রোগীর 2-4টা কথা শুনেই কোনো একটা ওষুধের প্রতি প্রেজুডাইজড হব না, কোনো একটা ওষুধের প্রতি
আকৃষ্ট হয়ে যাব না। আমরা যদি কোনো একটি ওষুধের প্রতি আকৃষ্ট হয়ে যাই, পূর্ণাঙ্গ রোগীলিপি করার আগে দুই একটি লক্ষণ শুনে বা দুই চারটি কথা শুনে, তাহলে আমরা সেই মেডিসিনটার আলোকে আমরা প্রশ্ন করব। এমনটি যেন আমাদের না হয়, আমরা যেন এরকম দু একটা ওষুধের দিকে আকৃষ্ট হয়ে প্রশ্ন না করি রোগীকে। রোগীলিপি প্রণয়নের ক্ষেত্রে চিকিৎসকের আবশ্যকীয় কিছু গুণাবলী থাকতে হবে। এটি আমরা হ্যানিম্যানের অর্গাননের 83 নং অ্যাফোরিজমের আলোকে আমরা একটু বর্ণনা করার চেষ্টা করতেছি। এখানে হ্যানিম্যান বলছে সংস্কার মুক্ত নিরপেক্ষ মনের কথা বলা হয়েছে 83 নম্বর সূত্রে। চিকিৎসককে অবশ্যই সংস্কার মুক্ত ও নিরপেক্ষ মনের অধিকারী হতে হবে। যেমন অনেকেই রোগীলিপি করার সময় দু চারটি লক্ষণ পেয়েই পূর্ব সংস্কার বশত নির্দিষ্ট ঔষধ নির্বাচন করে ফেলি। এটি আমরা করব না, এটি সঙ্গত নয়, এটি আমরা না করার চেষ্টা করব, একটু একটু করে চেষ্টা করি। আমরা যদি এইভাবে রোগী দেখার আমাদের অভ্যাস থাকে, একসময় আমারও ছিল, তো আমরা যদি এরকম ভাবে রোগী দেখি তো অন্তত আমরা চেষ্টা করব প্রতিদিন যদি 5টা রোগী দেখি তো 5টার যদি পূর্ণাঙ্গ রোগীলিপি না করতে পারি অন্তত একটা দুইটা করে শুরু করব। একটা সময় দেখা যাবে আমরা সব কয়টা রোগী পূর্ণাঙ্গ রোগীলিপি করে করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করবে। আমরা চেষ্টা করব, বান্দা চেষ্টা করতে পারে, নিয়াত করতে পারে আর দোয়া করতে পারে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবে। আমরা সঠিকভাবে রোগীলিপি প্রস্তুত করব, রোগী পর্যবেক্ষণ করব। এরপরে লাগবে কি সুস্থ সবল ইন্দ্রিয় শক্তি। চিকিৎসকের ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ হলে রোগীলিপিও ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এই কারণে চিকিৎসককে কি হতে হবে, সুস্থ সফল ইন্দ্রিয় শক্তি থাকতে হবে চিকিৎসকের। তা না হলে ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় থাকলে, ইন্দ্রিয় শক্তিগুলো যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে রোগীলিপিও ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এরপরে আছে কি করতে হবে, চিকিৎসকের মনোযোগ। রোগী পরীক্ষা করতে হবে একনিষ্ঠভাবে মনোসংযোগটা খুব বেশি থাকতে হবে। বিঘ্ন ঘটলে গুরুত্বপূর্ণ লক্ষণ দৃষ্টি এড়িয়ে চলে যাবে। যদি কোনো প্রকার বিঘ্ন ঘটে, মনোসংযোগের বিঘ্ন ঘটে, অ্যাটেনশনটা এদিক সেদিক চলে যায়, তাহলে দেখা যাবে গুরুত্বপূর্ণ কোনো লক্ষণ দৃষ্টি এড়িয়ে যেতে পারে, এদিকে আমরা সচেষ্ট হব। আবার রোগী যদি তার প্রতি অমনোযোগিতা বুঝতে পারে তবে নিজ থেকে লক্ষণ প্রকাশে অনীহা প্রকাশ করবে। অর্থাৎ রোগী যদি এখানে দেখে ডাক্তারের অ্যাটেনশনটা রোগীর দিকে নেই, ফিজিশিয়ান বা চিকিৎসক যাই বলি আমরা, রোগীলিপি করার সময় অ্যাটেনশনটা যদি অন্যদিকে থাকে তাহলে যে রোগীর রোগীলিপি আমরা করব কি হবে, সেই রোগীও নিজেও অমনোযোগী হয়ে যাবে। এটার দিকেও আমাদের খেয়াল থাকতে হবে এবং রোগ লক্ষণ প্রকাশে সে অনীহা প্রকাশ করবে। এরপরে হচ্ছে কি, রোগী চিত্র অঙ্কনের ক্ষেত্রে বিশ্বস্ততা অর্জন করতে হবে ডাক্তারকে। চিকিৎসক যা দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন তা সঠিকভাবে লিখবেন, গুরুত্বের সাথে লিখবেন। প্রয়োজনে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে মার্কার দিয়ে আন্ডারলাইন করবে, এভাবে করতে হবে। রোগীলিপি গ্রহণকালে চিকিৎসককে আরো কিছু অপরিহার্য গুণের বিষয় ডাক্তার হ্যানিম্যান অর্গাননের 98 নম্বর অ্যাফোরিজমে উল্লেখ করেছেন। আমি আবার বলছি, রোগীলিপি গ্রহণকালে চিকিৎসকের আরো কিছু অপরিহার্য গুণের কথা মহাত্মা হ্যানিম্যান 98 নম্বর অ্যাফোরিজমে উল্লেখ করেছেন। সেগুলো একটু বলার চেষ্টা করছি। আমরা যদি দুই চারটাও আমাদের মনে থাকে তো আমরা অনেক আগায় যেতে পারবো। রোগীর নিজস্ব বর্ণনার প্রতি মনোযোগী ও বিশ্বাসী হওয়া। রোগীর নিজস্ব বর্ণনার প্রতি মনোযোগী ও বিশ্বাসী হওয়া। রোগী পর্যবেক্ষণের বিশেষ ক্ষমতা থাকা। বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী হওয়া। চিকিৎসককে বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। রোগ নির্বাচনে সুনিপুণ হওয়া। মন ও রোগ প্রকৃতি বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে। অর্থাৎ রোগীর মন এবং রোগের যে প্রকৃতি, মনের অবস্থা এবং রোগ প্রকৃতির অবস্থার বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে চিকিৎসককে। লক্ষণ অনুসন্ধান কাজে সতর্কতা ও ধৈর্যের অধিকারী হতে হবে। এই শব্দটা, এই বাক্যটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যেহেতু মানুষের রোগ যন্ত্রণাও অনেক বৃদ্ধি পাইছে, মানুষ অনেক বেশি রোগাক্রান্ত হচ্ছে, সেই অনুপাতে আমাদের দেশে চিকিৎসকের সংখ্যা কম, তাই হোমিওপ্যাথিক বলি আর অ্যালোপ্যাথিক বলি।
অ্যালোপ্যাথিক ডাক্তারদের কথা তো বলার প্রশ্নই আসে না, প্রচন্ড ব্যস্ততা থাকে। রোগ লক্ষণ অনুসন্ধান কাজে সতর্কতা এবং ধৈর্যের অধিকারী হওয়া। রোগ লক্ষণ অনুসন্ধান কাজে সতর্কতা হওয়া এবং ধৈর্যের অধিকারী হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা পারি না, আমি নিজেও অনেক সময় পারি না। তো এই যে দেখা যায় রোগী বেশি আসছে, তো সেদিন তো আমরা কি করি, সময় ব্যস্ততার কারণে দেখা যায় অনেক সময় রোগী লিপিটা পূর্ণাঙ্গ হয় না, অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা নিতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের অত্যন্ত ধৈর্যশীল হওয়ার প্রয়োজন আছে। আমরা রোগীলিপি প্রস্তুতের সময় অবশ্যই ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব। এরপরে আছে রোগীলিপি যেখানে যে স্থানটায় বসে, যে রুমটায় বসে, যে চেম্বারটায় বসে আমরা রোগীলিপি করব, এই জায়গাটার কিছু পরিবেশগত ব্যাপার আমাদের মনে রাখতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। রোগীলিপি গ্রহণের স্থানটির প্রতি প্রথমেই গুরুত্ব দিতে হবে। পরিবেশ মনের উপর বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি করে বা প্রভাব বিস্তার করে। রোগী যাতে মন খুলে কথা বলতে পারে, স্থানটি ঠিক সেভাবেই নির্ধারণ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, অন্তত হোমিওপ্যাথদের জন্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট। রোগী যাতে মন খুলে কথা বলতে পারে, স্থানটি ঠিক সেভাবেই নির্ধারণ করতে হবে। এটি হচ্ছে প্রথম শর্ত। এজন্য স্থানটি একান্ত হতে হবে। চিকিৎসক এবং রোগী ছাড়া অন্য কারো উপস্থিতিতে রোগীলিপির ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এজন্য শুধুমাত্র চিকিৎসক এবং রোগী দুজনই থাকবে। এমনকি রোগীর পরিচর্যাকারী বা তার সঙ্গী যিনি থাকেন, তাকেও কিছু সময়ের জন্য হলেও বাইরে রাখতে হবে। যদি সাহায্যকারী ছাড়া রোগী থাকতে সমর্থ না হয়, সেক্ষেত্রে তাকে উপস্থিত থাকতে দেয়া যাবে। পরিবেশটি সহজ করে তুলতে হবে। রোগী যেন চিকিৎসককে বন্ধু ভাবেন এবং তার উপর নির্ভর করতে শুরু করেন, এমন পরিবেশই কাম্য। রোগীলিপি নেবার যে ঘরটি, তা যেন অতিরিক্ত জাঁকজমকপূর্ণ না হয়। এই কথাটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বেশি জাঁকজমকপূর্ণ করে ফেলি। জাঁকজমকপূর্ণ করার প্রয়োজন আছে, নেই সেটা আমি বলতেছি না, তবে অনেক বেশি না। অর্থাৎ যে ঘরটিতে বসে আমরা রোগীলিপি প্রস্তুত করব, এই জায়গাটি অতিরিক্ত জাঁকজমকপূর্ণ হবে না। অতিরিক্ত জাঁকজমকপূর্ণ হলে রোগী অনেক সময় কর্তব্যবিমূঢ় হয়ে যেতে পারে, ভরকে যেতে পারে, আড়ষ্ট হয়ে যেতে পারে, নিজেকে গুটিয়ে রাখতে পারে, অনেক লক্ষণই পাওয়া যাবে না। এরকমটি যদি খুব জাঁকজমকপূর্ণ হয়, জমকালো পরিবেশ হয়, তাহলে অনেক ক্ষেত্রে, সব রোগীর জন্য নয়, কোনো রোগীর ক্ষেত্রে রোগী নিজেকে গুটায় নিতে পারে। আবার কক্ষের সাজসজ্জা অতি নিম্নমানেরও রাখা যাবে না। রুমের সাজসজ্জাটি অতি নিম্নমানেরও রাখা যাবে না, তাহলে রোগীর মনে তাচ্ছিল্য ভাব জন্মাবে, ফলে অনেক কথাই রোগী বলতে চাইবে না। অর্থাৎ একটা মধ্যম মানের চেম্বার হবে, যেখানে বসে রোগীলিপি প্রস্তুত করা হবে। এই জায়গাটা একটা মধ্যম মানের রুম হবে, খুব একটা অনেক বেশি সাজসজ্জা হবে না, আবার একেবারে নিম্নমানেরও হবে না। রোগীলিপি গ্রহণের আগে রোগীকে 2-4 কথায় হোমিওপ্যাথি সম্পর্কে একটু জ্ঞান দিয়ে নিতে হবে। রোগীলিপি শুরু করার আগে রোগীকে 2-4 কথায় হোমিওপ্যাথিক চিকিৎসা, এর রোগ নির্ণয় প্রক্রিয়া, এর প্রচলিত অবস্থা থেকে যে ভিন্ন, অর্থাৎ প্রচলিত চিকিৎসা ব্যবস্থা অ্যালোপ্যাথি থেকে যে এটা একটু ভিন্ন, এ সম্পর্কে তাকে একটু জ্ঞান দিয়ে নিতে হবে। এসব বিষয়ে সংক্ষেপে একটা ধারণা দিতে হবে, এবং দিতে পারলে রোগীর একটা পূর্ব প্রস্তুতি হবে। অর্থাৎ রোগীলিপিটা শুরু করার আগে হোমিওপ্যাথিক রোগীলিপি প্রেসক্রিপশন এবং অ্যালোপ্যাথির ক্ষেত্রে যেহেতু প্রচলিত হচ্ছে অ্যালোপ্যাথিক, আমরা যে রোগীগুলো পাই এর মধ্যে খুব কম রোগী আছে একেবারে ইনফ্যান্ট বেবি ছাড়া, অধিকাংশই 2-4 বার অ্যালোপ্যাথিক ডাক্তার না দেখায় আমাদের কাছে, এমনটি সংখ্যা খুব কম। সেক্ষেত্রে হোমিওপ্যাথি সম্পর্কে তাকে কিছুটা হলেও ধারণা দিতে হবে, তারপরে রোগীলিপিটি প্রস্তুত করতে হবে। তাহলে দেখা যাবে সে নিঃসংকোচে কোনো তার বিষয়গুলো সে শেয়ার করার চেষ্টা করবে, এমনটি আমাদের চেষ্টা করতে হবে। রোগীলিপি প্রণয়নের ক্ষেত্রে যারা সাহায্য করবে, রোগী নিজে, আত্মীয় স্বজন, পরিচর্যাকারী এবং চিকিৎসক নিজে,
এরপরে কিছু ল্যাবরেটরি পরীক্ষার ব্যাপার আছে। চিকিৎসক নিজে পর্যবেক্ষণ করবেন, সেখানে স্পর্শ হতে পারে, পরীক্ষা নিরীক্ষা হতে পারে, দর্শন হতে পারে, রোগীর নানা প্রশ্ন করে লক্ষণ সংগ্রহ করতে হবে। এছাড়া কিছু ল্যাবরেটরি পরীক্ষার বিষয় আছে। প্যাথোলজি বা রেডিওলজি যাই বলি না কেন, প্রযুক্তির মাধ্যমে আমরা রোগীর বিশেষ ধরনের লক্ষণগুলো আমরা পেতে পারি, যা বিশেষ ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে। বিশেষ ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আমরা কিছু জিজ্ঞেস করতে পারি, তবে এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা রোগীলিপি করার সময় তাদের কাছ থেকে আমরা সাহায্য নেব, আমরা অনেকেই নিয়ে থাকি। তো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা আমরা অনেকেই ফলো করি না, আবার অনেকেই করি, অধিকাংশরাই করি বা সবাই করি। তো সে বিষয়টি হলো যে আত্মীয় স্বজন এবং পরিচর্যাকারীর কাছ থেকে যে বর্ণনা আমরা নেব, এটা রোগীর সামনে না, রোগীর আড়ালে। এই কথাটা আমরা বারবার মনে রাখার চেষ্টা করব। আমাদের অনেক সময় ব্যস্ততার কারণে এটি হয়ে ওঠে না। আত্মীয় স্বজন এবং পরিচর্যাকারীদের কাছ থেকে যে বর্ণনাটা আমরা নেব, এটা নেব রোগীর আড়ালে, রোগীর সামনে নয়। তা না হলে রোগীর মন খারাপ হতে পারে, এমনকি পরিচর্যাকারী বা আত্মীয় স্বজনের সাথে রোগীর সম্পর্ক নষ্ট হতে পারে। আমরা যারা হোমিওপ্যাথ, আমাদের সামাজিক দায়বদ্ধতাও আছে। আমি রোগীলিপি নিতে যাই, আত্মীয় স্বজন পরিচর্যাকারীর কাছ থেকে তথ্যগুলো যদি রোগীর সামনে নিতে যাই, তো এমনও হতে পারে যে তার সম্পর্কটা নষ্ট হতে পারে, আত্মীয়তার সম্পর্কটা নষ্ট হতে পারে, পরিচর্যাকারীর সম্পর্কটা নষ্ট হতে পারে। এদিকটা আমরা মাথায় রাখবো। অথবা দেখা গেছে যে পরিচর্যাকারী রোগীর মধ্যে এমন কিছু লক্ষণ আছে যেটা রোগীর সামনে বলতে লজ্জা বোধ করতে পারে, বা কিছুটা এড়ায় যেতে পারে, চেপে যেতে পারে। এজন্য আমরা চেষ্টা করব পরিচর্যাকারী বা আত্মীয় স্বজন বা যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে আমরা যে লক্ষণগুলো নেব, এটি আমরা চেষ্টা করব রোগীর আড়ালে নেওয়ার জন্য। এরপরে আসছে চিকিৎসক স্বয়ং যা পর্যবেক্ষণ করবে। এই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। চিকিৎসক নিজে যা পর্যবেক্ষণ করবে। রোগীলিপি প্রণয়নের সময় রোগীর আত্মীয় স্বজন বা সেবাকারী যাদের প্রশ্ন করে যে লক্ষণগুলো লিখে রাখবে, এরপরে রোগী নিজেও, অর্থাৎ ডাক্তার নিজে সরাসরি কিছু পর্যবেক্ষণ করবে। আমি একটু পানি খেয়ে নিচ্ছি। একেবারে সরাসরি যে বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করতে পারবো, ডাক্তার পর্যবেক্ষণ করবে, সেগুলো হচ্ছে রোগীর শারীরিক গঠন, রোগীর আচরণ, রোগীর তাপমাত্রা, রোগীর শ্বাস প্রশ্বাস, রোগীর জিহ্বার অবস্থা, রোগীর মুখমণ্ডল, রোগীর ত্বক, মুদ্রাদোষ, নাড়ির গতি, রক্তচাপ, এইগুলো বা অঙ্গভঙ্গি, এইগুলো চিকিৎসক নিজে সরাসরি পর্যবেক্ষণ করবেন। রোগীর শারীরিক গঠন, রোগীর আচরণ, রোগীর তাপমাত্রা, রোগীর শ্বাস প্রশ্বাস, রোগীর জিহ্বার অবস্থা, রোগীর মুখমণ্ডল, রোগীর ত্বক, রোগীর মুদ্রাদোষ, নাড়ির গতি, রক্তের চাপ ইত্যাদি আরো অনেক বিষয় রয়ে গেছে। এবং অসুস্থ অবস্থায় রোগীর বাসস্থান, রোগী যখন অসুস্থ থাকবে তখন তার যে অবস্থানের জায়গাটা, রোগীর অবস্থার অনুভূতি, যে অসুস্থ অবস্থাটায় থাকবে সেই অবস্থায় তার অনুভূতিটা কেমন হবে, এগুলো চিকিৎসক অবশ্যই পর্যবেক্ষণ করবেন। অসুস্থ অবস্থার হ্রাস বৃদ্ধিটা, অর্থাৎ সেই যে তার অসুস্থ অবস্থাটা, এটার হ্রাস অবস্থা এবং বৃদ্ধি অবস্থা, মোডালিটি, এটা সে খুব গুরুত্বের সাথে নিবে। অর্থাৎ অসুস্থ অবস্থার ভোগকাল, কতদিন যাবত এই অসুস্থ অবস্থাটা সে ভোগ করতেছে, বা এটা অনেক দিন যাবত হচ্ছে কিন্তু সব সময় থাকে না, মাঝে মাঝে থাকে, 15 দিন পর পর হয়, 1 সপ্তাহ পর পর হয়, 1 দিন পর পর হয়, 10 দিন পর পর হয়, মাসে 2-3 বার হয়, বা প্রতি মাসে 2-3 দিন হয়। এরকম যে অবস্থানগুলো আছে, ভোগকাল আছে রোগের, এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে নিতে হবে। এবং এই যে রোগ উৎপত্তির যে কারণ, পিছনের কারণ, পূর্বের কারণ, অসুস্থতার পিছনের কারণ এবং অসুস্থতার মানসিক অবস্থা ইত্যাদি বিষয়গুলো খুব গুরুত্বের সাথে নিতে হবে। এখানে আমরা একটা বিষয় স্মরণ করায় দিতে পারি, আমি সেই বিষয়টার দিকে যাব না।
আমাদের ফারুকি স্যারের রোগী লিপি 1-এ বর্তমান কষ্টের 10টি স্তর আছে। এই স্তরগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। এটা খুবই ইম্পর্টেন্ট, এই 10টি স্তর আমরা দেখে নেব। এরপরে আসি আমরা এই যে তাপ ও নারীর সম্পর্ক, যেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালি দেখতে পারবো। যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা খুব গুরুত্বের সাথে, এই জায়গাগুলো এখন যে জায়গাগুলো আমরা করতেছি, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেহের তাপমাত্রা, এটা আমরা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবো। দেহের তাপমাত্রাটা আমরা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবো। দেহের তাপমাত্রা এবং নারীর গতি পরস্পর সম্পর্কিত। দেহের তাপমাত্রা না বাড়লে নারীর গতি পরিবর্তন হয় না। দেহের তাপমাত্রা যদি না বাড়ে তবে নারীর গতি পরিবর্তন হয় না। সাধারণত দেখা যায় 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি পেলে নারীর গতি মিনিটে 10 বার বেড়ে যায়। এটা আমরা মনে রাখার চেষ্টা করব যতটা সম্ভব। বলা হয়েছে 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি পেলে নারীর গতি মিনিটে 10 বার বেড়ে যায়। তো এইগুলো আমরা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবো। যেমন দেহের তাপমাত্রা স্বাভাবিকভাবে 98 পয়েন্ট সামথিং বা কোনো কোনো বইতে 97 পয়েন্ট সামথিংও দেখা যায়। তো যেটাই থাকুক, বা স্থান ভেদে ভিন্ন হতে পারে, বগলে একরকম হতে পারে, জিভের নিচে একরকম হতে পারে, রেকটামে একরকম হতে পারে, এরকম বিষয়গুলো রয়ে গেছে, একটু ভিন্ন আছে। তো সেদিকে আমি যাচ্ছি না, সময় স্বল্পতা আছে। তো এই যেটা বলতেছিলাম যে 1 ডিগ্রি ফারেনহাইট যদি বেড়ে যায় তাহলে নারীর গতি 10 বার বেড়ে যাবে। তো নারীর গতি মিনিটে সাধারণত 72 বার, সাধারণত ভিন্ন আছে, বয়স ভেদে ভিন্ন আছে। যখন তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট তখন নারীর গতি প্রতি মিনিটে 91 বার হওয়াটা স্বাভাবিক। যদি দেখা যায় তা নেই, তবে প্রথমেই এরকম একটা পরিস্থিতি যদি দেখা যায় তাহলে আমরা পাইরোজেনিয়াম ওষুধটার কথা আমাদের মনে আসতে পারে মেবি। আমি আবার বলছি যে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট যদি থাকে তখন নারীর গতি প্রতি মিনিটে 91 বার হতে পারে বা হওয়া স্বাভাবিক। যদি দেখা যায় তা নেই, এই ধরনের নেই বা কাছাকাছি নেই, অস্বাভাবিক হচ্ছে, তাহলে পাইরোজেনিয়াম একটা ওষুধ আছে, এটার দিকে আমাদের দৃষ্টি যেতে পারে। পূর্ণবয়স্ক ব্যক্তির স্বাভাবিক গতি মিনিটে 72 থেকে 80 বার। জর্দার স্যার যদিও বলছিল যে একটু ওষুধের দিকে যেতে, কিন্তু টপিকসটা এমন একটা জায়গার ওষুধের দিকে হয়তো পরের দিন যেতে পারবো। নারীর গতি বোঝার স্থান, একজন চিকিৎসক যেসব স্থানে নারীর গতি পাবো আমরা যেসব স্থানে নারীর গতিটা পাবো সেটা হচ্ছে রেডিয়াল আর্টারি, অর্থাৎ কবজি সন্ধির উপরে রেডিয়াল হাড়ের উপর দিয়ে এই আর্টারি চলে গেছে। নারীর গতি দেখার জন্য এটি হচ্ছে সবচেয়ে সাধারণ স্থান এবং সবচেয়ে সহজ। এরপরে আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা এই তাপমাত্রা বা নারীর গতিটা আমরা দেখতে পারবো, যে ব্রঙ্কিয়াল আর্টারি, ক্যারোটিড আর্টারি, পপলিটেড আর্টারি, ফিমোরাল আর্টারি, টিবিয়াল আর্টারি, মেটাটার্সাল আর্টারি। এগুলো আমি ইসে যাচ্ছি না, ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের গুগল তো আছেই, ইউটিউব আছে। নারী দেখার বিষয়গুলো, এটা আমি একটু এই বিষয়ে বলছি। আগেই নারীর গতি সম্পর্কে যদিও আমরা একটু বলছি, তারপর আবার বলছি যে নারীর অবস্থা ক্ষীণ, মোটা তারের মতো, শক্ত বা নরম, নানা ধরনের হতে পারে। কখনো কখনো নারীর গতিতে বিরতি পাওয়া যেতে পারে, এটা আমরা খুব মনে রাখার চেষ্টা করব। কখনো কখনো নারীর গতিতে বিরতি পাওয়া যেতে পারে, প্রতি 3টির পর একটি বা 5টির পর একটি বা অন্য কোনো রকম এরকম নারীর গতিতে বিরতি পাওয়া যেতে পারে। এই বিরতির জায়গাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এখানে কিন্তু বেশ একটা ভালো জিনিস রয়ে গেছে, দেখি আমরা কতদূর যেতে পারি। নারী পর্যবেক্ষণে পাওয়া তথ্যগুলো অনেক সময় সম্ভাব্য ওষুধের তালিকা ছোট করে আনতে সাহায্য করে। নারী পর্যবেক্ষণে পাওয়া তথ্যগুলো অনেক সময় সম্ভাব্য ওষুধের তালিকা ছোট করে আনতে সাহায্য করতে পারে। যেমন দেখা গেল এরকম, দেহের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট কিন্তু নারীর গতি মিনিটে 100, বিষয়টি সঙ্গতিপূর্ণ নয়। তো এই যখনই আমরা পূর্বেই বলছিলাম যে যখন সঙ্গতিপূর্ণ না হবে, অসঙ্গতি দেখা দিবে, তখন আমরা কি করব, আমাদের পাইরোজিনের দিকে আমাদের মনটা যেতে পারে, পাইরোজেনিয়াম। আবার যদি এরকম হয় যে নারীর গতি 3 বা 5
বা 7টির পর একটি করে বিরতি আছে, তখন আমরা ডিজিটালিসের দিকে আমাদের মনটা যেতে পারে। অর্থাৎ এই যে বিরতির কথাটা বলছি, যেমন নারীর গতি 3, 5 অথবা 7, এই যে গতিটা এরপরে একটা বিরতি নেয়, অনেক সময় দেখা যায় নারীর গতিতে যে বিরতি থাকে, ইন্টারভেল থাকে, এই বিরতিতে আমরা কিসের কথা মনে করতে পারবো? ডিজিটালিসের কথা মনে করতে পারবো। এবারে আসি আমরা জিহ্বার স্বাদের দিকে। রোগীলিপি, রোগী পর্যবেক্ষণ অনেক বড় একটা বিষয়, তো আমি সবসময় ছোট ছোট করে বলার চেষ্টা করি। জিহ্বার স্বাদ সম্পর্কে আমরা কিছুটা অনুসন্ধান করার চেষ্টা করব রোগী, যেটা আমরা সরাসরি করতে পারবো। জিহ্বার শুধু স্বাদ না, জিহ্বার কালার দেখতে পারবো বা জিহ্বার অবস্থা দেখতে পারবো। স্বাদের ব্যাপারটা বলছি, জিহ্বার স্বাদ বিভিন্ন মায়াজমের উপস্থিতিতে বিভিন্ন রকম হতে পারে। এই স্বাদ থেকে আমরা রোগীর দেহের কোন মায়াজমের প্রাধান্য বেশি, এটা আমরা এই পরিচয়টা আমরা পেতে পারবো। অর্থাৎ জিভের স্বাদের দ্বারা আমরা মায়াজমের দিকে কিছুটা হলেও যেতে পারবো। জিহ্বার মিষ্টি, টক, তিতো স্বাদ পায়, মাঝে মাঝে রোগী পচা স্বাদের কথা বলে। এগুলো হচ্ছে সুরার বৈশিষ্ট্য। জিহ্বার স্বাদটা মিষ্টি হবে, টক বা তিতো হবে, তিতো স্বাদ পাবে, মাঝে মাঝে পচা স্বাদের কথা বলবে, কখনো বা সে যা খেয়েছে জিহ্বায় তার স্বাদ লেগে থাকার কথা বলবে। অর্থাৎ অনেক সময় আগে খেয়েছে, মনে হচ্ছে যেন জিহ্বায় স্বাদ লেগে আছে। এগুলো সুরার বৈশিষ্ট্য। সুরার রোগীরা অধিকাংশ ক্ষেত্রে মিষ্টি পছন্দ করে। খাবার ক্ষতি করে, অর্থাৎ যে খাবারগুলো ক্ষতি করে সেই খাবারগুলো খেতে ইচ্ছা করে, এটাও সুরার একটি বৈশিষ্ট্য। তিক্ত স্বাদ সহ হলুদ জিহ্বা, এগুলো সুরার দিকে আমাদের নির্দেশ করে। টিউবারকুলার জিহ্বা, টিউবারকুলার জিহ্বার স্বাদ পুষ বা রক্তের মতো হবে। টিউবারকুলারের জিহ্বার স্বাদ কিজের মতো হবে? পুষ বা রক্তের স্বাদের মতো হবে। যদি স্রাবটির স্বাদ মিষ্টি এবং লবণাক্ত হয়, মিষ্টি এবং লবণাক্ত, সুরার মধ্যে আমরা পাইছিলাম মিষ্টি, টক বা তিতা, এখানে মিষ্টির সাথে লবণাক্ততা যোগ হবে, তাহলে আমরা টিউবারকুলার নিশ্চিত বলে ধরে নিতে পারবো, নিশ্চিত না হলেও ধরে নিতে পারবো আর কি। সিপিলিটিক জিহ্বাটা কেমন থাকবে? সিপিলিটিক জিহ্বাটার স্বাদ থাকবে নানা রকম ধাতব পদার্থের মতো। সিপিলিটিকের জিহ্বার স্বাদটি থাকবে নানা রকম ধাতব পদার্থের মতো। সাইকোসিসের জিহ্বাটা কেমন থাকবে? আষ্টে স্বাদযুক্ত। জিহ্বার স্বাদ অনেক সময় সুনিশ্চিতভাবে ঔষধ নির্দেশের দিকে আমাদেরকে সহজ করে দেয়, জিহ্বার স্বাদগুলোকে যদি আমরা করতে পারি। তো জিহ্বার স্বাদের পর আমরা জিহ্বার যে কালারটার দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, যে আমরা যেটা দেখতে পারবো, সরাসরি পর্যবেক্ষণ করতে পারবো জিহ্বার পরীক্ষাটা। জিহ্বা যদি আমরা স্বাদের বিষয়টা একটু বললাম, এবার আমরা আসি জিহ্বা অতিরিক্ত ফ্যাকাশে হলে দুর্বলতা বোঝা যাবে। জিহ্বা ফ্যাকাশে হবে, কিন্তু সেটা যদি অতিরিক্ত ফ্যাকাশে হয় তাহলে আমরা দুর্বলতা বুঝতে পারবো। জিহ্বায় সাদা কোটেড বা লেপ থাকলে আমরা কোষ্ঠকাঠিন্যতা বুঝতে পারবো। জিহ্বায় সাদা লেপ থাকলে ফুসফুসের আক্রান্ত অবস্থাটাও বোঝা যাবে। জিহ্বাতে হলুদ লেপ থাকলে পিত্ত বা লিভারের আক্রান্ত বোঝা যাবে। হলুদ যদি লেপ থাকে তাহলে আমরা বুঝবো পিত্ত বা লিভার আক্রান্ত হয়েছে। জিহ্বার অগ্রভাগ যদি লাল হয় তাহলে আমরা তরুণ জ্বরে আক্রান্ত, এটা আমরা বুঝতে পারবো। জিহ্বাতে সাদা লেপ কিন্তু কিনারা লাল, জিহ্বাটা সাদা প্রলেপযুক্ত কিন্তু কিনারা অর্থাৎ পাঁচটা, যেটাকে আমরা EDGS এরকম একটা শব্দ ব্যবহার করি, সাইড আর কি, সাদা লেপ কিন্তু কিনারা লাল, এটা আমরা প্যারাটাইফয়েড বুঝবো। জিহ্বাতে ঘা হলে ভিটামিনের অভাব বুঝবো। জিহ্বা ঝুলে যাওয়ার মতো বা একদিকে হেলে থাকে তাহলে আমরা স্নায়বিক দুর্বলতা বুঝবো বা স্মৃতির দুর্বলতা বুঝবো। জিহ্বা লাল হলে আমরা পাকস্থলীর কোনো প্রবলেম আছে এটা বোঝার চেষ্টা করব। জিহ্বা ক্রমে শুষ্ক ও লাল হইয়া উঠিলে রোগী আরোগ্যের দিকে যাইতেছে, এটা বুঝতে হবে। জিহ্বা ক্রমে শুষ্ক এবং লাল হয়ে উঠলে বুঝতে হবে রোগী আরোগ্যের দিকে যাইতেছে। আমি এই বিষয়টি আরেকবার বলার চেষ্টা করতেছি। জিহ্বা যেহেতু এই বিষয়গুলো আমরা একেবারে সরাসরি দেখতে পারবো, রোগীর কাছ থেকে আমরা যে বিষয়গুলো শুনবো, রোগী যে বিষয়গুলো বলবে, এই বিষয়গুলো অনেক সময় এদিক সেদিক
হতে পারে, রোগী বিভিন্ন দিকে ডাইভার্ট হতে পারে, রোগী উল্টাপাল্টা বলতে পারে, কিন্তু যে বিষয়গুলো আমরা সরাসরি দেখব এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা স্বাদের কথা বলতেছিলাম, স্বাদটা তো রোগী বলবে, এমন আছে রোগীর জিভের স্বাদ নোনতা, কিন্তু রোগী বলে ফেললো যে রোগীর জিভের স্বাদ মিষ্টি, কিন্তু সেটার চাইতেও এই যে কালারের ব্যাপারটা, এটা তো আমরা সরাসরি দেখতে পাবো। সেক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট। জিহ্বা যদি অতিরিক্ত ফ্যাকাশে মনে হয় দেখা যায়, তাহলে আমরা এটা দ্বারা দুর্বলতা প্রকাশ পাবে বুঝবো। জিহ্বার সাদা লেপ থাকলে, সাদা প্রলেপ থাকলে, তাহলে আমরা কোষ্ঠকাঠিন্যতা বুঝবো। জিহ্বার সাদা লেপ থাকলে আমরা ফুসফুসে আক্রান্ত অবস্থাটাও বুঝতে পারবো, আদার্স লক্ষণ দেখবো আর কি। জিহ্বা হলুদ প্রলেপ আছে জিহ্বায়, তাহলে আমরা তার পিত্ত বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা আছে এটা আমরা বুঝবো বা আক্রান্ত হয়েছে। জিহ্বার অগ্রভাগ লাল এবং লাল হলে আমরা বুঝবো যে তরুণ কোনো জ্বরে আক্রান্ত হয়েছে। জিহ্বায় সাদা প্রলেপ কিন্তু সাইডগুলো কিনারাগুলো লাল, এটা থেকে আমরা প্যারাটাইফয়েড বুঝবো। জিহ্বাতে ঘা হইলে আমরা ভিটামিনের অভাব বুঝবো। জিহ্বা ঝোলা বা একদিকে হেলে থাকলে আমরা স্নায়বিক দুর্বলতা বা স্মৃতির দুর্বলতা বুঝবো। জিহ্বা লাল হইলে পাকস্থলীর সমস্যা আমরা বুঝবো, পাকস্থলীর কোনো সমস্যা হয়েছে বা রোগ হয়েছে এটা বুঝবো। জিহ্বা কর্মের রোগী যখন পরে এসে বলবে যে ডাক্তার সাহেব আমার তো সব দিক ভালো লাগতেছে, কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে এরকম যে আমার জিহ্বাটা কিছুটা শুষ্ক মনে হচ্ছে, আগে চেয়ে অন্যান্য সমস্যাটা ভালোই মনে হচ্ছে কিন্তু আমার জিহ্বাটা কিছুটা শুষ্ক মনে হচ্ছে, আর কেমন যেন মনে হচ্ছে একটু লাল লাল ভাব। তো আমরা তাকে এখানে সাহস দিব যে না, এটা আরোগ্যের লক্ষণ, এটা আপনি আরোগ্যের দিকে যাচ্ছেন। অনেক বিষয় রয়ে গেছে, তো তারপর সময়ের স্বল্পতা আছে। আর একটা বিষয় আমরা যেটা আমরা করি, আমরা সবাই করি, এবং বিশেষ করে আমরা যদি নাও করতে চাই তারপরে পেশেন্টরা অনেক সময় নিজ উদ্যোগেই বলে ডাক্তার সাহেব আমার প্রেশারটা একটু চেক করে দেখবেন না, আমার প্রেশারটা কেমন আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই করি। এই ব্যাপারে একটু বলি, আমরা সবাই জানি, আমি হয়তো যেগুলো বলবো হয়তো 5 মিনিট আছে, যেগুলো বলবো সেগুলো আমরা সবাই জানি, সবাই বুঝতে পারি, তারপরেও জাস্ট আবার একটু শেয়ার করা। একজন সুস্থ ব্যক্তির রক্তচাপ নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট পরিমাণ হয়ে থাকে। এই চাপ বৃদ্ধি পাইলে উহাকে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেসার বলা হয়। আবার ওই চাপ কম হইলে তাহাকে হাইপোটেনশন বা লো ব্লাড প্রেসার বলে। এগুলো আমরা সবাই জানি, নিঃসন্দেহে সবাই জানি। তো রক্তের চাপ পরীক্ষার কিছু সময় আছে। যেমন আমি যদি জানি যে পেশেন্টটা অনেক দূর থেকে আসছে, অনেকটা পরিমাণ হেঁটে আসছে অথবা অনেকটা জার্নি করে আসছে, তো আইসা এই রোগী বললো যে ডাক্তার সাহেব আমার একটু প্রেশারটা দেখেন, তো অন্তত তাকে কিছু সময় বিশ্রাম নেওয়ার ব্যাপারে বা চেম্বারে কিছু সময় বসায় রাখা, রেস্ট নেওয়ার পরে কিছু সময় যতটা সম্ভব আর কি, তারপরে আমরা তার প্রেশারটা নিব, তার প্রেশারটা তারপরে নিব। রোগী খুব দূরতে হেঁটে আসছে বা দূর কোনো জার্নি করে আসছে, বা কোনো রোগীর অবয়ব দেখে মনে হচ্ছে যে সে স্বাভাবিক অবস্থায় নেই, টেনশনে আছে, তো তাকে আমরা অন্তত কিছু সময়ের জন্য হলেও আমাদের চেম্বারে বসায় রাখবো, যেটা বিশ্রামের মতো। তারপরে আমরা তার এই বিপিটা চেক করব। সকালে ঘুম থেকে উঠে বেশি হাঁটাচলা না করে খালি পেটে রোগীকে শোয়াইয়া হাত বরাবর মেশিন রাখিয়া রক্তের চাপ নির্ণয় করব। রোগীর পরিশ্রম বেশি পরিশ্রম করা বা বেশি হাঁটা চলার পর যদি আমরা এই বিপিটা চেক করি তাহলে সঠিক মানটা নাও পাওয়া যেতে পারে। এই দিকগুলো আমরা খেয়াল করব, আমরা সবাই জানি, তারপরে ব্যস্ততার মধ্যে আমাদের অনেক সময় খেয়াল থাকে না। রোগী ব্যস্ততা দেখাবে, তবে রোগীকে যদি এটা বলা যায় যে আপনি আসছেন একটু বসেন, একটু রেস্ট নেন, তারপরে বিপিটা নিলে সঠিক মানটা পাওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু রোগী বিরক্তিবোধ করবে না। তো এখানে আমরা এই যে রক্তের চাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিস্টোলিক প্রেসার আর একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। আমরা সবাই জানি, বারবার বলতেছি, হৃৎপিণ্ডের রক্ত যখন সমস্ত শরীরে ছড়াইয়া পড়ে তখন উহাকে আমরা সিস্টোলিক প্রেসার বলি। যন্ত্র হাতে বাঁধিয়া পাম্প করিবার পরে আস্তে আস্তে ছাড়িতে থাকিলে যে স্থান হইতে যন্ত্রের বিট বা সংকেত শুরু হইবে সেই স্থানটি সিস্টোলিক প্রেসার ধরা হয়, সেই স্থানটি সিস্টোলিক প্রেসার ধরা হয়। শরীরের রক্ত যখন হৃৎপিণ্ডে ফিরিয়া আসে তখন রক্তের চাপ অনেক কম হয় এবং হৃৎপিণ্ড প্রসারিত হয়, ইহা হইল ডায়াস্টোলিক প্রেসার। উপরে উল্লেখিত সিস্টোলিক প্রেসার শুরু হইয়া যে স্থানে নামিয়া সংকেত শব্দ শেষ হইয়া যায়
সেই স্থানে ডায়াস্টলিক প্রেসার ধরা হয়। এটা আমরা সবাই জানি, জাস্ট একটু শেয়ার করলাম, যেহেতু রোগী পর্যবেক্ষণের এইগুলো হচ্ছে একেবারে সরাসরি আমরা পর্যবেক্ষণ করতে পারবো রোগীর কথার বাইরেও। রোগীর রক্তের চাপ নির্ণয়, এই জায়গাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি, তারপরে একটু স্মরণ করি। যে ব্যক্তির রক্তের চাপ নির্ণয় করা হইবে, তাহার বয়সের সাথে 90 যোগ করিলে তার সিস্টোলিক প্রেসার বাহির হইবে। যে ব্যক্তির রক্তের চাপ নির্ণয় করা হইবে, তাহার বয়সের সাথে 90 যোগ করিলে তার সিস্টোলিক প্রেসার বাহির হইবে। অর্থাৎ 30 বছর বয়সী একজন ব্যক্তি, তার সিস্টোলিক প্রেসার হবে 90 প্লাস 30 অর্থাৎ 120। সেজন্য সহজ ভাষায় বলা হয় 90 প্লাস বয়স সমান সিস্টোলিক প্রেসার। বিষয়টা এরকম হলো, আমাদের দেশে অনেক সাধারণ মানুষ জানে যে প্রেসার মানে 120/80, সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80, এরকম জানে। কিন্তু পেশেন্টের বয়স যদি 60 বছর হয়, 70 বছর হয় বা তারও অধিক হয়, তো 65 একটা রয়ে গেছে, তো সেটা পরে কখনো সুযোগ পেলে আলোচনা করব। ধরে নিলাম আমরা পেশেন্টের বয়স 60, তো 90 এর সাথে যদি আমরা 60 যোগ করি তাহলে সিস্টোলিক হবে 150। তো এক্ষেত্রে অনেক সময় যাদের একটু বয়স বেশি, এরকম বয়সের কেউ আসলো, দেখা গেল তার প্রেসার 120-এ নাই বা 50-এও নাই, 30 আছে কি 35 আছে, 40 আছে, এটা তার জন্য খুব বেশি জটিল না। তো সে রোগী তো এটা জানবে না, রোগী তো জানে যে সাধারণ মানুষ যে 120/80, তো রোগীর যদি 30-35 হয়ে যায়, সে দেখা যায় দৌড়ে যায় প্রেসারের ট্যাবলেট খাওয়া শুরু করে দেবে। তো সেক্ষেত্রে তাকে বোঝাতে হবে যে সিস্টোলিকটা এরকম বয়সের সাথে 90 এর সাথে আপনার বয়সটা যোগ করলে যেটা হবে, এটা হচ্ছে আপনার সিস্টোল। এটা আমরা তাদেরকে বলার চেষ্টা করব, যে অনেকেই আছে খুব ভয় পেয়ে যায় তাদের জন্য। এরপরে আবার সিস্টোলিক প্রেসারের চাইতে 40-50 কম প্রেসার হয়, 40 বিশেষ করে ডায়াস্টোলিক। যা সিস্টোলিক প্রেসার, এটা কিভাবে আমরা বের করব? সিস্টোলিক প্রেসার ভাগ 2 যোগ 20, সিস্টোলিক প্রেসার যেটা বের হবে তাকে 2 দিয়ে ভাগ করে তার সাথে 20 যোগ করব, তাহলে আমরা ডায়াস্টোলিক প্রেসার পাবো। কিভাবে পাবো একটু বলি। ধরে নেই আমরা একজনের সিস্টোলিক প্রেসার 120, এরকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করার পর তার সাথে আমরা 20 যোগ করব। 120 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 60, তার সাথে যদি 20 যোগ করি তাহলে পাবো আমরা 80। উক্ত নিয়মের ব্যতিক্রম, মানে এই যে নিয়মটা বলছি এর ব্যতিক্রম, অর্থাৎ 5-10 প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস 5-10 হতে পারে, বা 10 থেকে 30 পর্যন্ত হতে পারে। এর চাইতে বেশি কম বেশি হলে সেটা অশুভ, স্বাভাবিক নয়। বয়স অনুপাতে সুস্থ ব্যক্তিদের সাধারণ রক্তচাপ আমরা এইভাবে করার চেষ্টা করব। এখানে আমরা বলতে পারি যে কোনো বয়সে সিস্টোলিক প্রেসার 160 এর উপরে এবং ডায়াস্টোলিক প্রেসার 90 এর উপরে ওঠা বিপজ্জনক। 160 এর উপরে ওঠা এবং 90 এর উপরে ওঠা, অর্থাৎ সিস্টোল 160 এর উপরে ওঠা, ডায়াস্টোলিক 90 এর উপরে ওঠা, এটা একটা বিপদ সংকেত বলা যেতে পারে। এই ধরনের অবস্থা হলে অনেক সময় দেখা যায় মাথার সরু জালিকা সমূহ ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে রোগীর মৃত্যুও হতে পারে। আবার 60 এর নিচে নেমে গেলে হার্ট ব্লক হতে পারে। এই বিষয়গুলো মোটামুটি আমরা চেষ্টা করলাম। তো রোগী পর্যবেক্ষণ বা রোগী পরীক্ষা, এটা হোমিওপ্যাথের জন্য অনেক বড় একটা বিষয়। এটাকে স্বল্প সময় বা 1-2টা ক্লাসে এইভাবে অনেক কঠিন, তো তারপরও সময় যেহেতু শেষ, তো আলোচনার স্বার্থে প্রয়োজন হলে আরো 2-1 মিনিট বা আলোচনা করতে পারেন। না ঠিক আছে স্যার, ধন্যবাদ। সময় আর যেহেতু সকালে আমাদের আরো একটা প্রোগ্রাম রয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করছেন ততটুকুই বলার চেষ্টা করছি। আর যারা অনেক ধৈর্যের সাথে আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করছেন সকলকে ধন্যবাদ। যদিও পার্টিসিপেশনের সংখ্যা কম ছিল, তারপরও
আমার কাছে মোটেই খারাপ লাগেনি। তো আমার তো বিষয়টা পড়া হলো, একটু ঝালাই হলো। যে যারা তাবলিগ জামাতে যায় তাদের যদি কারোর কিছু প্রশ্ন থাকে করতে পারেন, আমি চেষ্টা করব। জানি না সঠিক উত্তর দিতে পারবো কিনা। কারোর প্রশ্ন আর কি করব স্যার, যে ধারণা পেলাম স্যার, যে জ্ঞানটা বাড়া দিলেন স্যার, শুকরিয়া, জাযাকাল্লাহ স্যার, আল্লাহ আপনার নেক হাত দান করুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। খুব ধন্যবাদ মজা স্যার, পেলাম আপনাকে স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ স্যার। এই আব্দুল্লাহ স্যারকে অত্যন্ত ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দারাজ কণ্ঠে আমাদেরকে এত কষ্ট করে এত সুন্দর একটা আলোচনা উপহার দিয়েছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং সুস্বাস্থ্য কামনা করি, যাতে আরো আমরা সুন্দর সুন্দর আলোচনা পাবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের পরবর্তী সকালেও ক্লাস আছে, তাই আমাদের আজকের রোগী পর্যবেক্ষণ সংক্রান্ত আলোচনা আমাদের এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। যে বইটা থেকে আমি আলোচনা করছি, একজন বইয়ের নামটা জানতে চাইছিল, বই অফ কেস টেকিং এন্ড প্রেসক্রাইবিং, ডাক্তার এস হাসান। ওনার পুরো নাম হচ্ছে শফিকুল হাসান। আর এটির প্রকাশ